ক্লাস 8 বিজ্ঞান অনুশীলন বইয়ের পৃষ্ঠা 36 থেকে পৃষ্ঠা 39 পর্যন্ত আজকে আলোচনা করা হবে। এটি বিজ্ঞান অনুশীলন বইয়ের দ্বিতীয় অধ্যায়ের লাস্ট ক্লাস। আজকে পৃষ্ঠা 36 থেকে পৃষ্ঠা 39 পর্যন্ত যতগুলো ছক আছে তার আনসার এই ভিডিওতে দেওয়া হবে। ভিডিওটি শুরু করার আগে কিছু কথা বলে নেওয়া যাক। আমাদের সারা দেশে তীব্র গরমের তাপপ্রবাহ হচ্ছে। এই তাপপ্রবাহের কারণে অনেক মানুষ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। তোমাদের স্কুলও 7 দিনের জন্য এই তাপপ্রবাহের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। এই তীব্র গরমে বিভিন্ন রোগবালাই থেকে বাঁচতে ও সুস্থ থাকতে তোমরা যা করতে পারো, বেশি করে পানি খাবে, দিনে কমপক্ষে 3 লিটার পানি পান করবে। প্রয়োজন ছাড়া বাহিরে রোদের মধ্যে ঘোরাঘুরি করব না, বাহিরে গেলেও ছাতা নিয়ে বাহিরে যাব। নিয়মিত গোসল করব। চলো এখন মূল ভিডিওতে যাওয়া যাক। পৃষ্ঠা 36 একটি ছক দেওয়া আছে। এটা পৃষ্ঠা 35-এর প্রশ্নটা হলো, পৃথিবীর কক্ষপথ যদি পুরোপুরি বৃত্তাকার হতো তাহলে এনামেলার আকৃতি কেমন হতো, কেন? এটার আনসার এখানে দেওয়া আছে। পৃথিবীর কক্ষপথ যদি পুরোপুরি বৃত্তাকার হতো তাহলে এনালেমার দুটি লুপের আকার সমান হতো, কারণ পৃথিবীর কক্ষপথ বৃত্তাকার হলে সমানভাবে আবর্তিত হতো, ফলে সূর্যের অবস্থানে আলোক রশ্মি সমানভাবে পাওয়া যেত। এরপরে সেকেন্ড প্রশ্ন, পৃথিবী যদি 23.5 ডিগ্রি হেলে না থেকে একদম খারাপভাবে সূর্যকে কেন্দ্র করে ঘুরত তাহলে এনামেলার আকৃতি কেমন হতো? যুক্তি দিয়ে ব্যাখ্যা করো। এমন হলে এনামেলার আকৃতি হতো একটা লম্বা সরল রেখা। পৃথিবীর অক্ষ কক্ষপথের সাপেক্ষে 90 ডিগ্রি কোণ করে অবস্থান করলে উত্তরায়ণ এবং দক্ষিণায়ন ঘটত না। এরপরে লাস্ট প্রশ্ন, পৃথিবীর সব দেশ থেকে বছর জুড়ে পর্যবেক্ষণ করলে কি এনামেলার আকৃতি একই রকম হবে? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। না, কারণ এনালেমার আকৃতি পৃথিবীর কক্ষপথের উপর বৃত্তাকারতা এবং হেলে থাকার উপর নির্ভর করে। এই পরিবর্তন পৃথিবীর বিভিন্ন অংশ থেকে সূর্যের দূরত্বকে প্রভাবিত করে, ফলে এনালেমার আকৃতি পরিবর্তন হয়। এরপরে পৃষ্ঠা 37-এর নিচের দিকে একটি ছক দেওয়া আছে। এই শিক্ষণ অভিজ্ঞতায় যা যা নতুন জানলে তার আলোকে এবার নিজেদের বানানো মডেলটিকে ভালোভাবে যাচাই করে দেখো। পৃথিবীর সূর্য ও চাঁদের অবস্থান তোমরা যেভাবে দেখেছ তা কি যৌক্তিক মনে হচ্ছে? এই মডেলে কি তোমরা যেসব প্রাকৃতিক ঘটনার কথা জেনেছ, যেমন বিভিন্ন ধরনের সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, উপছায়া ও প্রচ্ছায়া, অনুসর উপসর ইত্যাদি, সেগুলো দেখানো সম্ভব হয়েছে? মডেলে কোনো পরিবর্তন আনলে কি আরও যৌক্তিকভাবে এই বিষয়ে ব্যাখ্যা করা যেত? নিচে তোমাদের উত্তর লিখে রাখো। উত্তরটা এখানে দেওয়া আছে। এই শিক্ষণ অভিজ্ঞতায় চাঁদ, সূর্য, পৃথিবীর অবস্থান সম্পর্কে জেনেছি। উপছায়া ও প্রচ্ছায়া সম্পর্কে ধারণা পাওয়া গেলেও প্রকৃত ঘটনা পর্যবেক্ষণ করা জটিল, তবে অনুসর ও উপসর দেখানো সম্ভব। সূর্যালোর বিন্দু উৎস মডেল তৈরি করে গেলেও চাঁদ এবং পৃথিবীর আকৃতিগত অনুপাত রক্ষা গেলে মডেলে ঘটনাগুলো আরও যথাযথভাবে ব্যাখ্যা করা যেত। তারপরে ফিরে দেখার ছকগুলো এখানে আনসার দেওয়া হবে। তার আগে একটি কথা বলে নেই, তোমরা যারা এই ভিডিওটি দেখতেছো তারা ভিডিওটিতে একটি লাইক দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমি তোমাদের জন্য এই ছকগুলো আনসার যে নিয়ে আসি তা খুবই ছোট করে দিই যাতে তোমাদের লিখতে সুবিধা হয়। তারপরে ফিরে দেখার ছক, তোমাদের বানানো সূর্য ঘড়ি কি সারা বছর একইভাবে কাজ করবে? ভেবে ব্যাখ্যা করো। না, কারণ পৃথিবী তার মেরু অক্ষের দিকে ঘুরে তখন সূর্য পূর্ব থেকে পশ্চিমে যায়। সূর্যোদয়ের সময় দিগন্তের অন্তরাল থেকে এটি উদিত হয়ে দুপুরে সর্বোচ্চ বিন্দুতে পৌঁছায়। সূর্যাস্তের সময় দিগন্তের আড়ালে যায়। রাত দিনের এই তারতম্যের কারণে সারা বছর একইভাবে কাজ করবে না। ছায়ার অবস্থান ও দৈর্ঘ্যের পরিবর্তন কাজে লাগিয়ে আর কি করা যেতে পারে? ছায়ার অবস্থান ও দৈর্ঘ্যের পরিবর্তন কাজে লাগিয়ে নিখুঁতভাবে স্থানীয় সময় বের করা যায়। এছাড়া ছায়ার অবস্থান থেকে পৃথিবীর পরিধি নিরূপণ করা যায়। সোলার প্যানেল কোন দিকে হেলিয়ে রাখা হয় কখনো খেয়াল করেছ? কোন সোলার প্যানেলকে একই দিকে মুখ করে হেলিয়ে রাখা হয় বলতে পারো? আমাদের দেশে সোলার প্যানেলকে দক্ষিণমুখী রাখা হয় যেন সারা বছর জুড়ে সর্বাধিক আলো পায়।
উত্তর গোলার্ধে সূর্য দক্ষিণ আকাশ দিয়ে পূর্ব থেকে পশ্চিমে ভ্রমণ করে, তাই সবচেয়ে বেশি সময় ধরে সবচেয়ে বেশি সূর্যের আলো পেতে একই দিকে মুখ করে রাখা হয়। ভিডিওটি এই পর্যন্তই।